সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। আন্দোলনে নামা এমপিওভুক্ত শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ, রাস্তা থেকে সরাতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেডও। এতে করে দুপুর নাগাদ প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিক্ষক কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়াও হয় পুলিশের। এ সময় কয়েকজন আন্দোলনকারী আহত হন। দাবি মানা না হলে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেশ কয়েকটি সংগঠনের শিক্ষকরা। তাদের সাথে সংহতি জানিয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা। দুপুর 1:45 অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে সকাল 11টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা জড়ো হতে থাকেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে অবস্থান নেয়। দাবি বিবেচনায় নিয়ে 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস 75% উন্নীত করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। অন্যতম দাবি হচ্ছে 30% বাড়ি ভাড়া, তার সাথে সাথে আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আমাদের কথা রেখেছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ যেহেতু প্রজ্ঞাপন হয় না, তাহলে আমরা রাস্তায় থাকবো না। বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেয় এক পর্যায়ে রাস্তা বন্ধ হয়ে যায়, থেমে যায় যানবাহন। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয় পুলিশ। শিক্ষকরা সরতে রাজি না হলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ, করে লাঠিচার্জ। এতে আহত হন কয়েকজন আন্দোলনকারী শিক্ষক। আধা ঘন্টা পর রাস্তা থেকে সরে যান শিক্ষকরা, স্বাভাবিক হয় যান চলাচল। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন এনসিপির শীর্ষ নেতারা। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোনো উদ্যোগ নেওয়া হলো না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যদিও তিনি বলেছেন এ ব্যাপারে বাহিনীর তরফে ডকুমেন্টারি কিছু পাননি তারা। এদিন ট্রাইব্যুনালে গণহত্যার মামলার যুক্তিতর্কে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গুম ও হত্যার ভয়াবহ তথ্য উঠে আসে। শুনানিতে প্রসিকিউশন বলেছে ফ্যাসিবাদ তৈরিতে বিচার বিভাগেরও ভূমিকা ছিল। নারায়ণগঞ্জে 7 মার্ডার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম ও খুনের ঘটনার অন্যতম আলোচিত উদাহরণ। 7 জনকে গুম করে হত্যা করা হয়, পরে লাশ ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। সে ঘটনায় নারায়ণগঞ্জ র্যাবের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের আমলে এমনই অসংখ্য নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। গুম ও হত্যার এসব ভয়াবহ ঘটনা রবিবার উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনে। এবং তাদেরকে এক ধরনের সিডেটিভ পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে। চিফ প্রসিকিউটর বলেন, মানুষকে প্রথমে গুম করে পরে সরকারি নির্দেশে হত্যা করা হতো। হত্যার কৌশল হিসেবে কাউকে ট্রেনে কাটা পড়তে রেললাইনে ফেলে দেওয়া হতো, আবার কারো পেট চিরে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। কাউকে আবার মাথায় গুলি করে হত্যা করে হাতে লাগা রক্তমগজের পৈশাসিক তৃপ্ততার কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। তো মাথায় যখন গুলি করতো, মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটিয়ে এসে হাতে লাগতো। প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যাতে না লাগে। পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায়। রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না, তখন সে খালি হাতে এটা করতো। রোববার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতিতে চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে উঠে আসে গুমের এসব ঘটনায় আসামিদের বিষয়টি। এ সময় সেনাবাহিনী কর্তৃক 15 আসামিকে হেফাজতে নেওয়া ও সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে বিচারের আইনি ব্যাখ্যার বিষয়ে জানানো হয়। কেউ আইনি মতামত চাইলে দেয়া হবে, আর বিধান অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আসামিদের হাজির করা হলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আদালত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী
নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে, নিজস্ব আইন, সেখানেও নেই। এদিন ট্রাইব্যুনালে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালও দেন মতামত। আমরা যখন সাবমিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল, তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারেও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত, যাতে করে তারা এরকম ভবিষ্যতে আর কখনো হতে না পারেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের এই মামলাটি রায়ের দিকে যাবে। সে অনুযায়ী নভেম্বরের মধ্যেই রায় দিতে পারে ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন বিলম্বিত করতে পিআর এর নামে আন্দোলনে কিছু রাজনৈতিক দল, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপিয়ে দেয়া কোনো পদ্ধতি জনগণ গ্রহণ করবে না। দলগুলোকে একমত না হওয়া ইস্যুগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। আসন্ন নির্বাচনকে বিএনপির জন্য কঠিন পরীক্ষা আখ্যা দেন মির্জা ফখরুল। তার বিশ্বাস, জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বই নির্বাচিত করবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম কাতারে ছিলেন সাবেক 20 দলীয় জোটের শীর্ষ নেতা ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি। প্রয়াত সেই নেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় স্মরণ সভার। উঠে আসে সাইফুদ্দিন মনির দীর্ঘদিনের ত্যাগ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের কথা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিবও সাইফুদ্দিন মনির স্মৃতিচারণ করেন। বলেন, বিএনপির দীর্ঘদিনের সংস্কারের প্রস্তাবই আমলে নিয়েছে ঐক্যমত্য কমিশন। দেশের জন্য পরীক্ষিত এবং দক্ষ এই নেতৃত্বকেই জনগণ আগামী নির্বাচনে বেছে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি। যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। এই সামনের যে পরীক্ষা, এই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না। ফখরুল আরো বলেন, মানুষ ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায়, চাপিয়ে দেয়া কোনো পদ্ধতি তারা মেনে নেবে না। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বোঝেন? আছেন নাকি? কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। আগামীর বাংলাদেশে বেকার সমস্যার সমাধান, বিনিয়োগ বৃদ্ধি ও ফ্যামিলি কার্ডের বন্দোবস্ত নিয়ে কর্মপন্থা প্রস্তুত করছে বিএনপি। আত্মনির্ভরশীল জাতি ও উন্নয়নের এমন নানা দিক নিয়ে দলের পৃথক পৃথক টিম কাজ করছে বলেও জানান মহাসচিব। সেই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় সম্ভাব্য বিশৃঙ্খলাকারী ব্যক্তি ও গ্রুপ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, তার ছেলে মেয়ে দেশে থাকে, তাই সেফ এক্সিট চাওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নির্বাচনী মাঠ প্রশাসন কোন দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, অন্যথায় নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন। বহুকাঙ্ক্ষিত এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বড় শঙ্কার কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা হয়। জোর দেয়া হয় 9টি বিষয়ে। সম্ভাব্য বিশৃঙ্খলাকারী চিহ্নিত, ডিসি, ইউএনও, ওসি, এসপিদের নিরপেক্ষতা নিশ্চিত, বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা সহ সিদ্ধান্ত হয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের। জানানো হয় সারা দেশে প্রায় 45,000 ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সহযোগিতায় থাকবে পুলিশ ও বিজিবি। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সশস্ত্র বাহিনীর প্রায় 1 লাখ সদস্য। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেফ এক্সিট প্রসঙ্গে জানতে চাওয়া হয়। প্রশ্ন ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা নিয়েও। না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করি। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা মেয়ে কি করব? বিগত 3 নির্বাচনে ডিসি, ইউএনওদের বিতর্কিত ভূমিকার কারণে এবার নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন সচিব নিজেকে নিরপেক্ষ দাবি করে বলেছেন, কোনো কর্মকর্তা পক্ষপাত দেখালে ইসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করি নাই। অনেকদিন অনেক জায়গায় কাজ করছি, দলীয় নির্দেশে কোনো কাজ করি নাই, এখনো করি না, ভবিষ্যতে করব না। প্রিজাইডিং অফিসার যদি ক্ষমতাবান থাকবেন, উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে। আমরা খোঁজখবর নিব, এরকম যদি পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে, ওনাকে নির্বাচনের বাইরে রাখবো। জনপ্রশাসন সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা দেখেন না। উপযুক্ত পরিবেশ ও স্বাধীনতা পেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে মাঠ প্রশাসন। গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল 11:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে রওনা করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর দেশে ফেরার কথা ডক্টর ইউনূসের। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত একটি প্ল্যাটফর্ম। এখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। রোমে এবারের ইভেন্ট চলবে 17 অক্টোবর পর্যন্ত। দীর্ঘ সংঘাত থেমে গেলেও দুর্ভোগ পিছু ছাড়েনি অসহায় গাজাবাসীদের। ঘরবাড়ি পরিণত হয়েছে ইট পাথরের ধ্বংসস্তূপে। উপত্যকা জুড়ে নেই কোনো খাবার, পানি। এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে মিলেছে অন্তত 150 ফিলিস্তিনির মরদেহ। প্রায় 4000 টন ধ্বংসস্তূপ সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় উপত্যকা জুড়ে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে ফিলিস্তিন প্রশাসন। জরুরি ত্রাণ ও বিভিন্ন সেবা নিয়ে সীমান্তে প্রবেশের অপেক্ষায় আছে বহু ট্রাক। গাজায় ত্রাণ সরবরাহে প্রস্তুত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা। বিধ্বস্ত অঞ্চল জুড়ে তাৎক্ষণিক অন্তত 145টি খাদ্য বিতরণ কেন্দ্র পুনরায় চালু করতে প্রস্তুত জাতিসংঘ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে কাল সকাল থেকে শুরু হতে যাচ্ছে বন্দি বিনিময়। জীবিত আর মৃত মিলিয়ে 48 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। তাদের মধ্যে আছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 250 ফিলিস্তিনি। প্রস্তুতির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের 2টি পৃথক কারাগারে স্থানান্তর করেছে তেল আবিব। আরও 7 জন হাই প্রোফাইল বন্দীকে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে হামাস। এদিকে শনিবার গাজা উপত্যকা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই। এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা 24-এর আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন, তাই তারা গণতন্ত্রায়নের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশা করেন সিসি। জানান, সুষ্ঠু
ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে কমিশন নিরাপত্তা অপতথ্য এআই এর অপব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে। নাসিরউদ্দিন বলেন, গণতন্ত্রের উত্তরণ সুন্দর করতে সবার সহযোগিতা জরুরি। NCB will be a problem for transition to democracy. তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বান্ধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না, অন্তত এনসিপিকে আমি মনে করি না। এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। জুলাই নিয়ে কোনো প্রকল্প হাতে নিলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এই অভিযোগ করেন তিনি। 46 কোটি 40 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, চাপ সৃষ্টি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রকল্পের ব্যয় এসব প্রশ্ন তোলা হয়। জুলাই স্মৃতিস্তম্ভের শহীদদের স্মরণে 90 ফুটের একটি টাওয়ার নির্মাণ করা হবে, যেখানে 20 ফুট উচ্চতার কংক্রিট টাওয়ারের ওপরে শহীদদের নাম খচিত 70 ফুট উচ্চতার ব্রাশ নির্মিত টাওয়ার থাকবে। স্মৃতিস্তম্ভ এলাকায় 20টি এপিটাফ থাকবে। কার্ভ ওয়ালের বাইরের অংশে 47, 52, 71 এবং 90 এর বিভিন্ন ঘটনা প্রবাহ কংক্রিটের ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখেছি 300-400 কোটি টাকা খরচ হয়েছে। তখন ফ্যাসিবাদের ভয়ে হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক, এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না। ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলন কর্মীর সাথে ইউনাইটেড পরিবহন শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভাগের ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে পড়েছে ময়মনসিংহের শত শত যাত্রী। একদিকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ, অপরদিকে জুলাই যোদ্ধাকে নাজেহালের বিচার ও আওয়ামী নেতার 16টি বাস বন্ধের দাবিতে অনড় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বাসের খোঁজে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে ছুটছেন শাহিদা বেগম, সাথে আরও 3 ছেলে মেয়ে। দীর্ঘ সময় রাস্তায় বসে থেকে বিপর্যস্ত তারা। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়া শত শত যাত্রীর মধ্যে শাহিদা বেগমও একজন। আমি জামালপুর থেকে আসছি, এখন মাঝপথে এসে মানে আটকা পড়ে গেছি, এদিকেও যাইতে পারতেছি না ওইদিকেও যাইতে পারতেছি না। ঘটনার শুরু শুক্রবার সন্ধ্যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া আবু রায়হান নামে একজন ঢাকায় যেতে ইউনাইটেড পরিবহনের টিকিট কেনেন। নির্দিষ্ট সময়ে বাস ছাড়তে গেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না রায়হানকে। দীর্ঘ অপেক্ষার পর যখন বাসটি স্টেশন ছাড়ছিল তখন ছুটে আসেন তিনি। এরপর বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়ান পরিবহন শ্রমিক ও ওই যাত্রী। তো আমি বললাম, ভাই ধাক্কা দিচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন কেন? আমি তো উঠতেছি। এটা বলার পর সে উত্তেজিত হয়ে গেছে, ধাক্কা দিয়ে ওঠাই গাড়ি ছেড়ে দিবে এই ধরনের কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করলো। আমার কলার চেপে ধরে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, তোর জুলাই তোর এই করবো সেই করবো। লাইনম্যানে বলছে, ভাই উঠেন, তাড়াতাড়ি উঠেন, গাড়ি অনেক সময় লেট হয়ে গেছে আপনাদের জন্য খোঁজাখুঁজি করিয়া, ঠিক আছে? তো তখন বলছে, গাই ছেলে তুমি আমার গায়ে হাত দিলা কেন? তুমি আমাকে চিনো? আমি কে? শুক্রবার রাত থেকে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাগণের ব্যানারে ইউনাইটেডের কাউন্টারের সামনে আন্দোলন শুরু হয়, চলে শনিবার বিকেল পর্যন্ত। ইউনাইটেড পরিবহনে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আমিনুল হক শামীমের 16টি বাস বন্ধ সহ 4 দফা দাবি জানান তারা। গ্রেফতার করা হয় এক পরিবহন শ্রমিককে। এর প্রতিবাদে আবার আন্দোলনে নামেন শ্রমিকরাও। প্রথম দাবি হচ্ছে এই 16টি বাস অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে এবং আটক করতে হবে। আর শামীমের যত কাউন্টার আছে প্রত্যেকটি কাউন্টার বন্ধ করে দিতে হবে। কিছু তৃতীয় পক্ষ মালিক আছে, অবৈধ মালিক ছিল তারা, বুঝছেন? তারা এটারে এনসিপিরে ইন্ধন দিয়া একটা ইস্যু তৈরি করছে। এসব ঘটনার জেরে ঢাকা ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মোটরযান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সবাই বলবে অনেক ক্ষতিকর, কিন্তু আমরা তো মাইনে নেই সব কিছু। আমরা সহ্য করতে হবে, মানতে হবে, কী করে যাবে? আমাদের তো তাদের সঙ্গে আমাদের
আমরা পারবো না কিছু করে। এদিকে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধের দাবিতে অনড় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। জেলা প্রশাসক বলছেন সংকট নিরসনে কাজ করছে প্রশাসন। সে আওয়ামী লীগের দোসর আমিনুল হক শামীম, তার একটি মাত্র সারা ময়মনসিংহ বিভাগে সিন্ডিকেট করে রেখেছে। সিন্ডিকেট ভাঙতে হবে এবং ফ্যাসিস্টদের কোনো বাস চলাচল যেন বন্ধ থাকে, তার ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে হবে। কমিটি যাচাই বাছাই করে দেখবে ফ্যাসিস্টের আপনার লোকজনগুলো তাদের গাড়িগুলো চলাচল করছে কিনা, একইভাবে আপনার যারা ফ্যাসিস্ট আছেন বা ফ্যাসিস্টের দোসর আছেন তারা কোনোভাবে সেখানে চাকরি বা অন্য কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে কিনা বিষয়টা দেখভাল করবেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভিন্ন জেলায় মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী। সকালে কুমিল্লা টাউন হল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বের করা হয় গণমিছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন তারা। টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন জামায়াতের নেতৃবৃন্দ। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ আওয়ামী লীগ সরকারের আমলে জুলুম নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া ঝালকাঠি, মাদারীপুর, নড়াইল সহ বিভিন্ন জেলায় 5 দফা দাবিতে একই কর্মসূচি পালন করে জামায়াত ইসলামী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় দেলোয়ার হোসেন সাইদি সহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত 1-এর বিচারক জুলফিকার উল্লাহ এ রায় দেন। আইনজীবীরা জানান, মামলায় দেলোয়ার হোসেন সাইদি সহ জামায়াত শিবিরের মোট আসামি ছিলেন 114 জন। এর মধ্যে 9 আসামি মারা যাওয়া 105 জনের বিচার হয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক কারণে প্রকৃত আসামিদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছিল। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অন্তত 40 জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। কেউই মামলার পক্ষে বা আসামিদের বিপক্ষে সাক্ষ্য দেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামি খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় 25 আসামি আদালতে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে থানায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়েদ ইবনে শাহাদাতকে আটকে রেখে মারধর ও হেনস্থা করেছেন সিএমপি ডিসি আমিরুল ইসলাম। এই ঘটনায় সিএমপি কমিশনারের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু আশ্বাস দেওয়ায় থানার সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা। আগের রাতে জেসি কনভেনশন সেন্টারে কনসার্টে সংঘর্ষ, গোলাগুলি, অস্ত্রবাজির ঘটনায় ফলো আপ সংবাদ সংগ্রহের জন্য রোববার সকালে ভিডিও জার্নালিস্টকে নিয়ে খুলশী থানায় যান যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট জুবায়েদ ইবনে শাহাদাত। এ সময় কার অনুমতি নিয়ে এসেছেন বলে তার উপর চড়াও হন। থানায় সাদা পোশাকে অবস্থান করা সিএমপির ডিসি আমিরুল ইসলাম টেনে হিসড়ে পাশের কক্ষে নিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ আক্রান্ত এই সাংবাদিকের। অ্যারেস্ট করে ফেলবো, তোকে গায়েব করবো, মানে যা তা বলেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং মেরেছেন যেভাবে সেটা বলার ভাষা রাখে না। বাম দিকে 2টা থাপ্পড়, ডান দিকে 3টা থাপ্পড় মেরেছে। তারপর ধাক্কা দিয়ে আমাকে যখন ধাক্কা দেয় আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পর ইচ্ছে মতো পায়ে লাথি মারে। খবর পেয়ে চট্টগ্রামে প্রায় সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছুটে গিয়ে খুলশী থানার সামনে অবস্থান নিয়ে হামলার প্রতিবাদ জানান। এক পর্যায়ে সিএমপি কমিশনারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার ঘটনাস্থলে এসে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পৃথক অনুষ্ঠানে সিএমপি কমিশনারও একই কথা জানান। যেইভাবে ঘটুক না কেন, আমরা এটার সুষ্ঠু একটা ইনকোয়ারি করব কমিশনার স্যারের নির্দেশে, এবং যেই দোষী হোক এবং দায়ী হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব। থানার ভেতরে সাংবাদিককে মারধরের মতো ন্যাক্কারজনক ঘটনায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র আশ্বাস দেয় এর প্রতিবাদে থানার সামনে সমাবেশ করেন সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা। তাদের পক্ষ থেকে কোনো জবাব নাই। তার মানে আমরা ধরে নিতে পারি আজকে যে হামলা হয়েছে, আমার ভাইয়ের উপর যে আঘাত করা হয়েছে, এটা শতভাগ সত্য। আঘাতের পর আঘাত করে তাকে আহত করেছে। আমরা চট্টগ্রামের সাংবাদিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একজন সাংবাদিকের উপর ব্রুটালি আঘাত করতে কোনোদিন রাষ্ট্রপক্ষ পারে না। তার হাতে কোনো অস্ত্র নেই। আমরা এই ঘটনার
সুস্পষ্ট বিচার চাই। এ সময় খুলশী থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষও পুলিশের দুর্ব্যবহার, অসহযোগিতা সহ বিভিন্ন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। ওই মহিলা বাইরে বানি বেয়াদব, ওরা আমাদেরকে উল্টে দুনিয়ার গালাগালি, আমরা বেয়াদব। 50 টাকা হবে না তো, আমাদের চা নাস্তা খেতে টাকা লাগবে না, পরে 100 টাকা দিয়ে বাইরে নাস্তা দিয়ে আসছি। নাস্তা আনার পরে বলে যে টাকা লাগবে, পরে তো লাগছে 50 টাকা দিছি, 50 টাকা নিবে না, বলতে যে 100 টাকা দিতে হবে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনে জামিন অযোগ্য কোনো ধারা রাখা হয়নি। একই সাথে কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে কোয়াসি জুডিশিয়াল অথরিটি রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে আইসিটি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই আইন বিষয়ে অবহিতকরণ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। অতীতে গুম, খুনের মতো ঘটনায় ব্যক্তিগত তথ্য উপাত্ত অপব্যবহার করা হয়েছে। নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত করতে আইন বলে জানান বিশেষ সহকারী। বলেন, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে নতুন আইনটি তৈরি করা হয়েছে। পার্সোনাল ডেটা প্রোটেকশনের সঙ্গে ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স পাস হয়েছে। এজন্য ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকান বাংলাদেশি বিজনেস কমিউনিটি, মেটা, গুগল, উবার সহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক আলোচনা হয়েছে বলে জানান তিনি। কে বা কারা বিস্তারিত না পড়ে বলেছে কর্তৃপক্ষকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষকে অবাধ ক্ষমতা দেওয়া হয়নি, কারণ সেখানে কোয়াসি জুডিশিয়াল একটা অথরিটি রাখা হয়েছে, অর্থাৎ কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে হয়েছে। এখন কর্তৃপক্ষকে দরকারি ক্ষমতা দেওয়ার দরকার আছে এবং সেটা দেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে এনটিআরসির 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা সুপারিশ বঞ্চিত প্রার্থীরা। সকালে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বঞ্চিত প্রার্থীরা বলেন, 60,000-এর বেশি শূন্য পদ থাকার পরও তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসি। দাবি জানান, 31 ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বারবার আশ্বাস দিলেও সমস্যার সমাধান করা হয়নি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন 18,65,000 প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন 57,213 জন। এর মধ্যে 41,000 জনকে সুপারিশ করা হলেও বাকি 16,213 জন বাদ পড়েন। ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রেখে ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক শাখা অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা। তবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের কোনো আপত্তি নেই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে ঢাকা কলেজ সহ 7 কলেজের ঐতিহ্য রক্ষায় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত অধ্যাদেশ বাতিল, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা সংকোচনমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকা, উচ্চশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সিলেবাস সমাপ্তকরণ, যথাসময় পরীক্ষা গ্রহণ ও দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ নিশ্চিত সহ 10 দফা দাবি জানান সাবেক শিক্ষার্থীরা। এ সময় 4 দিনের মধ্যে দাবি না মানলে আগামী 16 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন বলে জানান তারা। এই কলেজটাকে নিয়ে ছিনিমিনি খেলবে, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা প্রয়োজন বোধে, আমি পূর্বেই বলেছি, প্রয়োজন 1 ইঞ্চি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আন্দোলনে কোথায় কি করতে হয় আমরা রাজপথে সেটা জবাব দিব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে মগবাজারের রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরের সামনে বিক্ষোভ করছেন স্বেচ্ছাসেবক কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান ফ্যাসিস্টের দোসর। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে রেড ক্রিসেন্ট যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে নিজের ঘনিষ্ঠদের প্রাধান্য দিচ্ছেন, এমনকি রাজনৈতিকভাবে বিতর্কিত এবং আওয়ামী ঘরানার লোকজনদের পুনর্বাসনও করেছেন বলে অভিযোগ তাদের। এসব অভিযোগের বিষয়ে রেড ক্রিসেন্টের সোসাইটির চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের জেরে চরমে পৌঁছেছে উত্তেজনা।
আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধারা। ইসলামাবাদের দাবি বিনা উস্কানিতে হামলা শুরু করেছে তালেবান, যার জবাব দিয়েছে তারা। অন্যদিকে লাগাতার বিমান হামলার প্রতিশোধ নিতেই সীমান্তে গুলি ছড়েছে বলে দাবি তালেবানের। পাকিস্তানের 58 সেনা হত্যার দাবি করেছে আফগানিস্তান। অন্যদিকে পাল্টা হামলায় 200-রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। সংঘাতের জেরে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার জেরে দুপক্ষের মধ্যে নতুন করে ছড়ায় উত্তেজনা। আবারও ম্যাস শুটিং এর ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের 2টি পৃথক হামলায় নিহত হয়েছে কমপক্ষে 6 জন, আহত বেশ কয়েকজন। শুক্রবার লেল্যান্ড শহরে একটি ফুটবল ম্যাচের পর এলোপাতাড়ি গোলাগুলি শুরু করে হামলাকারী, ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে 4 জনকে। অন্যদিকে হাইডেলবার্গের একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা চালায় পৃথক আরেকজন বন্দুকধারী, এতে প্রাণ গেছে কমপক্ষে 2 জনের। 2টি ঘটনাতেই সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা যায়নি, চলছে পুলিশের তল্লাশি অভিযান। 2টি ঘটনায় কোনো যোগসূত্র থাকার প্রমাণ মেলেনি। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে চলছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এর আগে দেশে কখনোই জাতীয় পর্যায়ে টাইফয়েডের টিকা দেওয়া হয়নি। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। এর আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে 1 ডোজ টিকা দেওয়া হবে। জন্মসনদ নেই এমন শিশুরাও পাচ্ছে টিকা। সুই বিধবে এই ভয় নেই কারো, বরং চোখে মুখে উচ্ছ্বাস। লম্বা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সুরক্ষায় নিচ্ছেন টিকা। তবে ভীতি আছে 2-1 জনের। অভিভাবকরা চেষ্টা করছেন বুঝিয়ে টিকা নিতে। অসুস্থতায় যেন স্কুলে যাওয়া বন্ধ না হয় সেই সচেতনতাই সবার মাঝে। গুজবে কান্না দেওয়ার পরামর্শও কোমলমতিদের। বন্ধুদের আহ্বান জানায় দ্রুত টিকা নিতে। ভয় পাওয়ার কিছু নেই প্রথম কথা, আর টাইফয়েডের টিকা একটি রোগের টিকা যাতে সবাই নেয় আর কি। ভাবছিলাম হয়তো প্রথমের দিকে একটু ব্যথা লাগবে, পরে লাগবে না, কিন্তু যখন দেওয়া হলো তখন বুঝলাম যে না, কোনো ব্যথা লাগে। আমার ব্যথাও লাগে নাই, ভয়ও লাগে নাই, ব্যথাটা মনেই হয়। আমার স্বাস্থ্য হিসেবে আমি বিবেচিত হতে পারছি, সেক্ষেত্রে আমার মনে হয় সবারই টিকা নেওয়া উচিত। এর আগে রোববার সকালে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। বলেন, দেশে এখনো শিশুরা টাইফয়েডে মারা যায়, এটা লজ্জার। ডায়রিয়া ও রাতকানা প্রতিরোধে বাংলাদেশ সফল, টাইফয়েড প্রতিরোধেও সফলতার আশা তার। আমরা এতে না পারি রোগীকে সঠিকভাবে চিকিৎসা দিতে। আমাদের চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো খামতি নেই, কিন্তু এই উপচে পড়া ভিড়, এইটাকে আমরা সামাল দিতে পারি না, ম্যানেজ করতে পারছি না। তো সেই জন্যই বলবো, যত বেশি পারি আমরা রোগকে প্রতিরোধ করি। রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালে এত জায়গার দরকার হবে না। একই সময় রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। বলেন, দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসাও ব্যয়বহুল। তাছাড়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়েছে। টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে। ফলে আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে, এবং আমরা যদি টিকা নিই, তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাবো টাইফয়েডের কবল থেকে। সব টিকাই ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি। তবে বাংলাদেশকে এই টিকা সরবরাহে সহায়তা করেছে আন্তর্জাতিক সংস্থা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা 6.5 কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। দুপুরে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে বিজয়নগরের রামতলী এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশি করে মেলে 7,118 পিস স্মার্টফোনের ডিসপ্লে, বিভিন্ন রোগের বিপুল পরিমাণ ইনজেকশন ও পেঁয়াজ বীজ। চোরাই পথে ভারত থেকে এসব পণ্য আনা হয় বলে জানান বিজিবি কর্মকর্তারা। জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদান সহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এবারে খেলার খবর। আফগানিস্তানের কাছে সিরিজ শেষে সরাসরি 2027 বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কায় বাংলাদেশ। হাতে আছে 4 ম্যাচ, জিততে হবে 4টিতেই। এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের দিকে। প্রশ্ন উঠছে, নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে কেন এই বেহাল দশা? এই দুর্দশা কাটিয়ে 2027 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে তো বাংলাদেশ?
একসময়ের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে এখন হতশ্রী অবস্থা বাংলাদেশের। যে আফগানিস্তানকে 3 ম্যাচে টি-20 সিরিজে হেসে খেলে হোয়াইট ওয়াশ করে দিল টাইগাররা, সেই আফগানদের বিপক্ষেই এক ম্যাচ হাতে রেখে 2-0-তে ওডিআই সিরিজ হেরে বসল শান্ত মিরাজরা। এখন শঙ্কায় সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা। 14টি দেশ নিয়ে 2027 সালে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নামিবিয়ার ওয়ানডে স্ট্যাটাস না থাকায় তাদের খেলতে হবে বাছাই পর্ব। ফলে দুই আয়োজক দেশের সঙ্গে আইসিসির ক্রম তালিকায় থাকা প্রথম 8 দল সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি 4 দলকে খেলতে হবে বাছাই পর্ব। হিসাব বলছে আইসিসি র্যাঙ্কিংয়ের 1 থেকে 9 নম্বরে থাকা দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 80 রেটিং নিয়ে তালিকার 9-এ উইন্ডিজ, 75 রেটিং নিয়ে 10 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে 8-এ থাকা ইংল্যান্ডকে ছোঁয়া সম্ভব না হলেও ওয়েস্ট ইন্ডিজকে সরানোর একটা সুযোগ আছে। কিন্তু আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের হার সেই সম্ভাবনাকেও করেছে ক্ষীণ। এখন হাতে আর মাত্র 4টি ম্যাচ। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আগে জিততে হবে সেই 4টিতেই। 2026 সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। মাঝের এই সময়ে চলবে টি-20 বিশ্বকাপ সহ অন্যান্য ফরম্যাটের খেলা। ওয়েস্ট ইন্ডিজ এই সময়ের মধ্যে আরও বেশি ওয়ানডে খেলার সুযোগ পাবে, যেটা তাদের জন্য এনে দেবে বাড়তি সুবিধা। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলেও থাকছে যদি কিন্তুর সমীকরণ। বাংলাদেশকে অপেক্ষা করতে হবে অন্য দেশের ফলাফলের জন্য। ভাগ্য সহায় না থাকলে মিরাজ শান্তদের খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্বে। 1999 সালের পর এখন পর্যন্ত এমন পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবারে নারী বিশ্বকাপের খবর। আসরে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও পরের 2 ম্যাচে হেরে দিশেহারা বাংলাদেশ নারী দল। শেষ 2 ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রেসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয় ফেরা। বিপরীতে 3 ম্যাচ খেলে 2 ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ভারতকে 3 উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে দল। জয়ের ধারা অব্যাহত রাখতে লাল সবুজের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা। 4 পয়েন্ট নিয়ে তালিকার 4 নম্বরে আছে তারা। অপরদিকে 2 পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান 6 নম্বরে। দর্শক, এখানেই শেষ করছি আজকের সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।